ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যারিথমেটিকের ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা জানোই যে আমাদের এক্সামের ডেট বেরিয়ে গেছে, আর এক্সামের আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তো এই সময়টা আমাদের ভালোভাবে ক্লাসগুলো করতে হবে। এর আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্টভাবে আলোচনা করা হয়েছে, তোমরা সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, প্রথম অঙ্ক বলা হয়েছে 32 জন শিক্ষার্থীর একটি দলে গড় ওজন ছিল 18.5 কেজি। 4 জন শিক্ষার্থী দল ছেড়ে বেরিয়ে আসার পর গড় ওজন 15.5 কেজিতে নেমে আসে। ওই 4 জন শিক্ষার্থীর গড় ওজন কত ছিল? তাহলে ওই যে 4 জন শিক্ষার্থী যারা দল ছেড়ে বেরিয়ে গেছে তাদের ওজন কত ছিল সেটা আমাদেরকে বলতে হবে। ল্যাঙ্গুয়েজে কোনো জটিলতা নেই, ল্যাঙ্গুয়েজ সিম্পল, ক্যালকুলেশনটা একটু আছে আর কি, একটু বললেও চলে, না বললেও চলে। হ্যাঁ, ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, ঠিক আছে? তো চলো, ঘটনাটা বলেছে যে 32 জন ছিল শিক্ষার্থী, তাদের গড় ওজন ছিল 18.5 কেজি। ঠিক আছে, এটা ছিল ঘটনা। এবার 4 জন বেরিয়ে গেল, তো 4 জন মাইনাস হয়ে গেল, থাকলো কতজন বলো তো? 28 জন। এই 28 জনের যে বেরিয়ে আসার পর, মানে কি, 4 জনের যে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর গড় ওজন 15 কেজিতে, মানে 15.5 কেজিতে নেমে আসে। তাহলে 15.5 কেজি হয়ে যায় এদের 28 জনের গড়। ঠিক আছে, তাহলে কত কমে বলো তো? কমে যায় 3 কেজি। ঠিক আছে, 3 কেজি কমে যায়। 18.5 থেকে 15.5 বাদ দিলে 3 কেজি হয়। এইবার বলো, এই 4 জনের শিক্ষার্থীর গড় ওজন কত ছিল? এই 4 জন গড় ওজন কত ছিল? এই যে 3 কেজি করে কমে গেছে সবার, 28 জনের যে 3 কেজি করে কমে গেছে, হ্যাঁ, এই 3 কেজি কমে গেছে। এই 3 কেজি ওজনটা কার কাছে চলে গেছে? এই 4 জনের কাছে চলে গেছে। ঠিক আছে, 4 জনের কাছে গেছে। তাহলে 28 3 কত হয় বলো তো? 8 3 24-4, আর থাকলো 2, 3 2 6, 6 2 8। এই 84 কেজি ওজন চলে গেছে এই 4 জনের কাছে। আর এই 4 জনের কাছে আবার তাদের যে নিজের ওজন, সেই 18.5 কেজি, সেটা তাদের কাছে আবার আছেই। ঠিক আছে, তাহলে 18.5 কত হবে? 4 18 হচ্ছে 72, 72 আর 4-এর হাফ হচ্ছে 2, 72 আর 2 74। ঠিক আছে, তাহলে 72 আর 2 74। এটা হয়ে গেছে এই 28 জনের কাছ থেকে 3 কেজি করে যে আসা, সেই বয়সটা হচ্ছে 84। ঠিক আছে, আর তাদের যে নিজের বয়স, নিজের ওজন, সেই নিজের ওজন হচ্ছে এই 74। ঠিক আছে, দুটোকে আমরা যোগ করে দেবো, 4 4 8, 8 7 15, 158 কেজি। 158 কেজি আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে তাদের গড় পেয়ে যাব। তাহলে 4 3 12, নামবে কত? 38 হয়ে যাবে। তাহলে 4 নং 36, আর 4 হাফে 20, অর্থাৎ 39.5 হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 39.5। এই অঙ্কটা অন্যভাবেও করা যাবে। হ্যাঁ, তোমরা যদি সেইটা করো তাহলে কি হবে বলো তো? তাহলে তোমাদের একটু সময় লেগে যাবে। আমরা এটা কি এভাবে করতে পারতাম। এভাবে করতে পারতাম কিভাবে? 32 জনের যে টোটাল বয়স 18.5 কেজি, ঠিক আছে, সেটা আমরা লিখতাম। তারপরে আমরা মাইনাস করে দিতাম সেখান থেকে এই যে 28 জনের যেটা গড় বয়স 15.5, এটা, ঠিক আছে, যেটা বের হতো সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করে দিতাম। ঠিক আছে, আবার ঘুরে ফিরে ওই 39.5 আসতো। তাহলে এই যে এই ক্যালকুলেশনটা আমাদের কাছে একটু কঠিন হয়ে যেত। ঠিক আছে, কঠিন বলতে কঠিন নয়, কিন্তু সময় লাগতো। তার জন্য আমরা আগের যে ওই নিয়মটা করলে আমাদের খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে পিতা ও মাতার গড় মাসিক আয় 5,000 টাকা, মা ও তার ছেলের গড় মাসিক আয় 6,000 টাকা, পিতা ও তার ছেলের গড় মাসিক আয় 10,000 টাকা। পিতার মাসিক আয় কত? তাহলে এখানে পিতা, মাতা আর ছেলে, এই তিনজনের দুজন দুজন করে গড় মাসিক আয় দেওয়া হয়েছে, আর শেষে আমাদেরকে পিতার মাসিক আয় বের করতে বলেছে। ঠিক আছে, এরকমই প্রশ্নটা রয়েছে। তো চলো আমরা পিতার মাসিক আয় কত সেটা বার করি। তাহলে কি দেওয়া আছে আমাদের? পিতা ও মাতার গড় মাসিক আয় 5,000 টাকা। তাহলে এই পিতা, এই হয়ে গেল মাতা, আর এই হয়ে গেল সন। ঠিক আছে, তাহলে এই তিনজনেরই মাসিক আয় দেওয়া হয়েছে। দেখো,
প্রথমে দেওয়া হয়েছে পিতা ও মাতার গড় মাসিক আয় 5,000 টাকা, অর্থাৎ পিতা এই মাতা এই, ঠিক আছে, এদের দুজনেরই মাসিক আয় কত? 5,000 টাকা। তাহলে দুজনে যদি মাসিক আয় 5,000 টাকা হয় তাহলে মোট আয় কত? মোট আয় হয়ে যাবে 10,000 টাকা। ঠিক আছে, কারো কোনো অসুবিধা? 5,000কে 2 দিয়ে গুণ করলে 10,000 টাকা হয়। এখানে 10,000 টাকা হচ্ছে তাদের মোট মাসিক আয়। এই মোট মাসিক আয় থেকে যদি আমরা পিতার মাসিক আয় এক্স ধরে নিই, এক্স ধরে নিলাম পিতার মাসিক আয়। পিতার মাসিক আয় এক্স কেন ধরলাম? এখানে দেখো, ছোটবেলায় আমরা করেছি যে আমাদের যেটা বার করতে হবে বলা হয় তো তো সেটাই আমরা এক্স ধরে নিতাম। একটা হচ্ছে তো এই লজিক। তারপরে দেখো দ্বিতীয়, যদি ভালোভাবে অঙ্কটা বোঝার চেষ্টা করো তাহলে একটু সময় নিয়ে বুঝবে যে পিতা ও মাতার গড় মাসিক আয় 5,000 টাকা দিয়েছে, আর পিতা ও তার ছেলের গড় মাসিক আয় 10,000 টাকা দিয়েছে। তাহলে দুজনের মধ্যে কমন কি হচ্ছে? পিতা হচ্ছে। ঠিক আছে, তাহলে পিতারটা যদি আমরা পাই তাহলে খুব সহজে কিন্তু অঙ্কটা আমরা করতে পারতাম। ঠিক আছে, তাহলে পিতারটাই আগে ধরে নিই। পিতারটা হচ্ছে এক্স। পিতার মাসিক আয় হচ্ছে 1 টাকা। এবার বলো, পিতার মাসিক আয় যদি 1 টাকা হয় তাহলে মায়ের মাসিক আয় কত হবে? তাহলে 10,000 মাইনাস এক্স। ঠিক আছে, তাদের দুজনের মোট আয় থেকে পিতার মানে আয়টা বাদ দিলে তো হয়ে যাবে। তাহলে এটা আমরা 10,000 মাইনাস এক্স নিব। ঠিক আছে, এইবার বলতো ছেলের মাসিক আয় কত হবে? এখানে দেখো, মা ও তার ছেলের মা ও তার ছেলের গড় মাসিক আয় 6,000 টাকা। তাহলে মা আর ছেলের গড় মাসিক আয় হচ্ছে 6,000 টাকা। হ্যাঁ, এটা বাদ দাও, এই পয়েন্টটা বাদ দাও। এই পয়েন্টটা দেখো, পিতা ও তার ছেলের গড় মাসিক আয় 10,000 টাকা। পিতা ও তার ছেলের এদের দুজনেরই গড় মাসিক আয় কত? 10,000 টাকা। ঠিক আছে, তাহলে দুজনের যদি গড় মাসিক আয় 10,000 টাকা হয় তাহলে মোট আয় কত হবে? 20,000 টাকা। এটুকু বুঝতে অসুবিধা কারো? একদমই না। তাহলে আমরা এবার বলো তো, পিতার এখান থেকে আমরা পিতার আয় পেয়েছি কত? 1 টাকা। ঠিক আছে, এই 1 টাকা হচ্ছে পিতার আয়, আর এটা তাদের দুজনেরই মোট আয়, পিতার পুত্রের। তাহলে এখান থেকে যদি আমরা পিতারটা বাদ দিই, এখানে পিতা পুত্রের মোট আয় আছে, এখানে পিতারটা, তাহলে পিতারটা যদি আমরা বাদ দিই তাহলে পুত্রেরটা পেয়ে যাব। তাহলে আমরা পুত্রটা পেয়ে গেলাম 20,000 মাইনাস 1 টাকা। ঠিক আছে, এইটা হয়ে গেল মায়ের, এটা হয়ে গেল পুত্রের। ঠিক আছে, তাহলে তিনজনেরই আমরা পেয়ে গেলাম আয়। হুম এইবার পিতার মাসিক আয় কত? পিতার মাসিক আয় বলছি, এইটা দেখো, মা ও তার ছেলের গড় মাসিক আয়, এই যে মা আর তার ছেলে, এই দুজনের গড় মাসিক আয় হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, তাহলে দুজনের যদি গড় মাসিক আয় 6,000 টাকা হয় তাহলে মোট আয় কত দুজনের? 12,000 টাকা। তাই কি না? তাহলে এই দুজনের মোট আয় হচ্ছে 12,000 টাকা, আর তার মানে এই দুটো যোগ করলে আমরা 12,000 টাকা পাবো। তাহলে এটা আমরা ইকুয়েশন করে নেব। ঠিক আছে, চলো ইকুয়েশন করে নিই তাহলে। তাহলে দুজনের মোট আয় হচ্ছে 12,000 টাকা। তাহলে দুজনের যদি আমরা বয়সটাকে মানে আয়টাকে যোগ করে নিই তাহলে আমরা 12,000 টাকা পাবো। তাহলে 10,000 মাইনাস এক্স, এই যে এটা হয়ে গেল মায়ের আয়, এটা হয়ে গেল ছেলের আয়। 20,000 মাইনাস এক্স। ঠিক আছে, এই 12,000টা আমি উপরে লিখছি। হ্যাঁ, ঠিক আছে, এই হয়ে গেল মায়ের ইনকাম, এটা হয়ে গেল ছেলের ইনকাম। ঠিক আছে, এই দুজনেরই ইনকাম কত হয়? 12,000 হয়, এটাই বলা হয়েছে এইখানে। হুম দেখো, এই যে দ্বিতীয় লাইন, মা ও তার ছেলের গড় মাসিক আয় হচ্ছে 6,000 টাকা। গড় মাসিক আয় 6,000 টাকা, তাহলে মোট আয় হচ্ছে 12,000 টাকা, আর দুজনেরই মোট আয় হচ্ছে এটা। ঠিক আছে, চলো তাহলে এটা সমাধান করি। এখানে 10,000 টাকা, এখানে 20,000 টাকা। 10,000 টাকা আর 20,000 টাকা কত হলো? 30,000 টাকা হয়ে গেল। ঠিক আছে, 30,000 টাকা। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে দুটো এক্স, দুটো এক্স মাইনাস 2x সমান সমান হয়ে গেল 12,000 টাকা। ঠিক আছে, এইবার যদি আমরা এটাকে সমাধান করি, -2x
এদিকে কত হবে বলো তো, 30,000 টাকা বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে বলো তো, হয়ে যাবে মাইনাস। তাহলে 12,000 থেকে 30,000 মাইনাস তো যাবে না, তাহলে 30,000 থেকে 12,000 মাইনাস করো, কত হবে, 18,000 টাকা। ঠিক আছে, এটা মাইনাস থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, এক সমান সমান কত হবে, এক সমান সমান 9,000 টাকা হয়ে যাবে। তাহলে পিতার মাসিক আয় কত, পিতার মাসিক আয় হচ্ছে 9,000 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 9,000 টাকা। তৃতীয় প্রশ্ন অনেক সহজ প্রশ্ন, চলো দুই একটা সহজ প্রশ্ন করে ফেলি। এখানে বলা হয়েছে কোন একটি সংখ্যার 78% এবং 59% এর মধ্যেকার পার্থক্য 323, ওই সংখ্যার 62% কত। খুবই খুবই ইজি কোশ্চেন। এরকম যদি কোশ্চেন আমাদের আসে তাহলে আমরা হয়তো 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে করে নেব। কি করতে হবে বলতো, 78% আর 59%-এর মধ্যে ডিফারেন্স দিয়েছে কত, ডিফারেন্স দিয়েছে, আচ্ছা এটা কত বলতো, 59 আর একে 60 আর 18 78, অর্থাৎ 19। ঠিক আছে, 19% সমান সমান কত হয়, 323। ঠিক আছে, এটাই তো বলেছি, কোনো একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যেকার পার্থক্য 323। তাহলে এই 78 আর 59%-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, 19%-এর, আর 19% সমান সমান 323। 19% যদি 323 হয় তাহলে 62% কত হবে, এটাই আমাদেরকে বলা হয়েছে। তাহলে 62% কত হবে বলো তো, কমবে না বাড়বে, বাড়বে। তাহলে 62টাকে আমরা উপরে রাখবো, 19টাকে নিচে রাখবো, 323। ঠিক আছে, কাটাকাটি করলে কত হবে বলো তো, 19 একে 19, হ্যাঁ 20, 12, 13, 133 হবে। তাহলে 19 সাথে 133, 62কে 17 দিয়ে গুণ করলে কত হয় বলো তো, 7 দুগুণে 14, 4 হাত থাকলো 1, 7 6 42, 2 একে 2, 42, 43, 44, আর একে 45 এর 5, আর থাকলো 4, 6 একে 6, 6 4 10, তাহলে 1054। অপশন এ সঠিক উত্তর। এরপর 4 নম্বর কোশ্চেনটা, এই 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন। এখানে যদি তোমরা যদি ট্রিক্সটা জানো তাহলে অঙ্কটা খুব সোজা, আর যদি না জানো তাহলে অঙ্কটা তোমাদের কাছে টাফ হয়ে যাবে। ক্যালকুলেশন করতে তোমাদের সময় লাগবে, তার সাথে সাথে তোমরা হয়তো বিভ্রান্ত হতে পারো, বিভ্রান্ত হয়ে ভুল উত্তর আসতে পারে। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে এই যদি এরকম অঙ্ক আসে তাহলে এই নিয়মে করবে, 100% উত্তর সঠিক হবে, তার সাথে সাথে সময়ও কম লাগবে। ঠিক আছে, আর খুব সহজ পদ্ধতি, আশা করি এরপরে কোনোদিনও ভুল হবে না তোমাদের। তো চলো শেষ পর্যন্ত দেখবে। এখানে কি রয়েছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের খুঁজে নিতে হবে যে কোন সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে। অপশন এ রয়েছে 74, 32, 15, অপশন বি রয়েছে 27, 19, 86, অপশন সি রয়েছে 61, 73, 95, অপশন ডি রয়েছে 35, 49, 82। এখানে 6টা করে অঙ্ক দিয়ে সংখ্যাটা তৈরি করা হয়েছে, যদি এর থেকেও বেশি থাকে তাহলেও অসুবিধা হবে না, আমি তোমাদের সেভাবে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো এখানে দেখো, যেখানে যেখানে আমরা 3 পাবো সেখানে সেখানে আমরা কেটে দেবো। ঠিক আছে, এখানে দেখো 3 পেয়েছি, বাদ, 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে এটাও আমরা বাদ দিতে পারবো। 5 আর 4 9 হয়, 9, এটাও আমরা বাদ দিতে পারবো। তাহলে 7, 7 তো 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা সঠিক উত্তর হবে না। ঠিক আছে, এটা আমরা বাদ দিতে পারবো। এরপর দেখো 2 আর 7 9 হয়, বাদ দেওয়া যাবে। 9 এখানে আছে, 8 আর 1 9, এটাও যাবে। ঠিক আছে, তারপরে 6ও যাবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। খুব সহজে আমরা পেয়ে গেলাম অপশন বি সঠিক উত্তর, কিন্তু আমরা আরো এগিয়ে যাব, দেখে নেব সম্পূর্ণটাই। ঠিক আছে, 6 আর 1 7, 6 তো যাবে, 3 যাবে, 9 যাবে, 7 আর 1 8, 8 5 13, 13কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা হবে না। 3 এখানে আছে, 5 4 9, এখানে 9, 8 আর 2 10, 10 তো 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর অপশন বি। ঠিক আছে, এইভাবে যদি না পারো, আশা করি তোমরা এইভাবে পারবে। যদি না পারো এইভাবে, তাহলে আরেকটা রুলস রয়েছে, সেটা কি, এগুলোকে সবগুলোকে যোগ করে নেবে। ঠিক আছে, 7 4 11, 11 আর 3 14, 14 15 16, 16 আর 17, 17 আর 5 কত, 17 আর 5 22, 22কে 3 দ্বারা ভাগ করা যাবে, যাবে না, তাহলে এটা
আমরা বাদ দিব। এরকম করে সবগুলো যোগ করে দেখবে কোনটাই 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, শুধু অপশন বি ছাড়া। তাহলে সঠিক উত্তর অপশন বি। মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। আর আমাদের যদি এই রকম ছোট্ট ছোট্ট অঙ্কের টিপস যা তোমাদের বিশাল রকম হেল্প করে, সেই রকম টিপসগুলো পেতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নাও। এরপর 5 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? খুব সহজ অঙ্ক, কিন্তু এই সহজ অঙ্কটাই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করেছে। কেন ভুল করেছে তোমাদেরকে আমি এখানে দেখাবো, তোমরা ভালোভাবে দেখো। বলা হয়েছে যে একটা বাগানের যে আয়তাকার বাগানের যে দৈর্ঘ্য আর প্রস্থ সেটা হচ্ছে 100 মিটার আর 80 মিটার। ঠিক আছে, 100 মিটার আর 80 মিটার। বাগানের চারদিকে, এই বাগানের চারদিকে কি আছে? 10 মিটার চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, 10 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই যে 10 মিটার চওড়া রাস্তা, 10 মিটার চওড়া রাস্তায় যখন আমরা ক্যালকুলেশন করি তখন মনে হয় যে 100 আর প্লাস 10। ঠিক আছে, তাহলে 110। হ্যাঁ, এইভাবে যদি তোমরা হিসাবটা করো তাহলে ভুল হয়ে যাবে। দেখো, 100 মিটার এই যে এই রাস্তা, এইটা আর কি বাগানটা, ঠিক আছে, এরপরে 10 মিটার এদিকে বাড়ছে, 10 মিটার এদিকে বাড়ছে, তাহলে কত হয়ে গেল? 10 আর 10 20, তাহলে টোটাল হয়ে গেল 120। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে প্রস্থও রয়েছে, এদিকে 10 এদিকে 10, তাহলে 20, তাহলে 80 আর 20 100। তাহলে রাস্তা সহ যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে কত? 120 ইন্টু 100। ঠিক আছে, এইখানেই অনেকেরই ভুল হয় যে 10 মিটার চওড়া তো 100 থেকে 100 যোগ 10 করে এরকম করে 110 বানিয়ে নেয়, আর 80 আর 10-এ 90। তাহলে এই ভুলটা করতে হবে না, আমাদের দুদিকেই বাড়াতে হবে, দুই দিকেই রাস্তাটা আছে, একদিকে শুধু রাস্তা আছে এরকম বলা হয়নি, দুই দিকেই রাস্তা আছে। হুম, তো দুই দিকেই আমরা করব। এরপর বিয়োগ করব। হ্যাঁ, কারণ আমাদের রাস্তার শুধু ক্ষেত্রফলটা বার করতে হবে, এই যে এইটার ক্ষেত্রফলটা বার করা যাবে না, ঠিক আছে, এটা বাদ দিতে হবে আমাদের। তাহলে এটা কত আছে? 100 ইন্টু 80। ঠিক আছে, এটাকে যদি আমরা সমাধান করি কত পারবো? 12 × 12, 12 × 12, দুটা শূন্য, তিনটা শূন্য হবে, এখানে একটা এখানে দুটা, তিনটা শূন্য। 8 × 8 মাইনাস এখানে দুটো এখানে একটা, তিনটা শূন্য। ঠিক আছে, 12,000 থেকে 8,000 বাদ দিলে কত হবে? 4,000। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, 4,000। আর ভুল করে কত করে বলো তো? এই যে এখানেই ভুল করে দেবে, এখানে কত করবে? 110 ইন্টু 90, তাহলে এটা হবে 9,900। হুম, 9,900, 9,900 থেকে যদি আমরা 8,000 বাদ দিই তাহলে পাই যাবো আমরা কত? 1,900। তাহলে এখানে অপশন সি এ দেওয়া আছে, অপশন সি অনেকে ঠিক করে আসে। তাহলে ভুলটা কি? অপশন সি হচ্ছে ভুল, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 4,000। ঠিক আছে, এরপর 6 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে ই একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। তাহলে এ যে কাজটা 10 দিনে করে সেই কাজটা বি 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 5 দিনে কাজ সম্পন্ন করলো। সি যখন কাজ যে যুক্ত হলো তখন তারা সেই কাজটা 5 দিনে সমাপ্ত করে ফেললো। যদি কাজটির জন্য তারা 8,790 টাকা পায়, তবে বি কত টাকা পেয়েছিল? তাহলে 8,790 টাকার মধ্যে বি কত টাকা পেয়েছিল এটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে? এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে যে এ কাজটি করে 10 দিনে আর বি সেই কাজটা করে 15 দিনে। এখান থেকে আমরা দুজনের এফিসিয়েন্সি পেয়ে যাব, অবশ্যই পাবো। কি করে বলো তো? এফিসিয়েন্সি বার করার জন্য আমাদের লসাগু করতে হবে, 10 আর 15 লসাগু হয়ে যাবে 30। 30 যদি হয় তাহলে এর এফিসিয়েন্সি কত? 10 দিনে কাজ করে 30 ইউনিট, তাহলে একদিনে কাজ করবে সে 3 ইউনিট। ঠিক আছে, তাহলে একদিনে সে কাজ করবে 3 ইউনিট। আর বি করবে কত?
বি করবে 15 দিনে 30 ইউনিট, তাহলে একদিনে করবে সে 2 ইউনিট। ঠিক আছে, আমাদেরকে এখানে বলেছে বি কত টাকা পায়, তাহলে বি কত টাকা পাবে সেটা আমরা কি করে বার করব। বি 5 দিনে, এই দেখো সি এর সাহায্যে তারা 5 দিনে কাজ সম্পন্ন করলো, তাহলে 5 দিন কাজ করেছে বি, 5 দিনে কত কাজ করবে বলো তো, একদিনে করে 2 ইউনিট, তাহলে 5 দিনে কাজ করবে সে 10 ইউনিট, তাহলে বি করবে 10 ইউনিট। ঠিক আছে, এবার 30 ইউনিটের দাম যদি 8,790 টাকা হয়, তাহলে 10 ইউনিটের দাম কত, এটাই আমাদের বার করতে হবে। এটা বার করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 8,790 ডিভাইডেড 30 ইন্টু 10। ঠিক আছে, এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, 3 দুগুণে 6, 3 নং 27, 3 তিরিকা 9, 2,930 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2,930 টাকা। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি a প্লাস বি সমান সমান 5 এবং a মাইনাস বি সমান সমান 3 হয়, তাহলে a b সমান সমান কত। তাহলে এখানে a প্লাস বি এর মান দেওয়া হয়েছে, a মাইনাস বি এর মান দেওয়া হয়েছে, আর এখানে আমাদের a b মান জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে অঙ্কটা পড়ে কি মনে হয়, অঙ্কটা কি সহজ নাকি কঠিন? অঙ্কটা মোটেও কঠিন নয়, অঙ্কটা সহজ, একটু শুধু আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, কিন্তু আমাদের এক্সাম সেন্টারে এই অ্যানালাইজ পাওয়ারটা একটু উইক হয়ে যায়। তো সেটাকে উইক হতে দিতে হবে না, আমাদের রোজ প্র্যাকটিস করতে হবে, রোজ প্র্যাকটিসের মাধ্যমে আমাদের যে ব্রেন পাওয়ার সেটা ডেভেলপ হয়। তো এই প্রশ্নটা ডাব্লিউপি কনস্টেবলে আসা প্রশ্ন। দেখো কিভাবে অ্যানালাইজ করতে হবে আমাদের, এ প্লাস বি সমান সমান কত, 5। আরেকটা বলেছে a মাইনাস বি সমান সমান 3। এই দুটো দেখে কি মনে হয়, এই দুটো দেখে মনে হয় না এটা সমীকরণের মতো দেখতে লাগে? হ্যাঁ অবশ্যই লাগে। তো চলো আমরা সলভ করি এটাকে। এর মান ধরে নিলাম আমি 2, এর মান যদি 2 ধরি তাহলে এখানে কত হবে বি এর মানটা বলো তো, a প্লাস বি সমান সমান 5 হয়েছে, তাহলে এর মান যদি 2 ধরা হয় তাহলে এই হিসাবে বি এর মান দাঁড়ায় 3, তবেই না 5 হবে। চলো যদি এরকমই হয় তাহলে নিচে তো দেখি, এর মান 2 ধরেছি, বি এর মান আমরা 3 ধরেছি, তাহলে 2 মাইনাস 3 সমান সমান 3 তো হবে না, তাহলে এটা আমাদের ভুল অ্যানালাইজ ছিল। ঠিক আছে, এর মান 2 ধরেছিলাম, এবার 3 ধরি, এর মান যদি আমরা 3 ধরি তাহলে বি এর মান কত পাবো বলো তো, এই হিসাবে পাই আমরা 2। চলো ঠিক আছে, এর মান 3 ধরেছি, বি এর মান 2 ধরেছি, মিলল কি 3? না মিলে নাই, 2 নং সমীকরণে এটা মিলছে না। তাহলে 2ও ধরলাম, 3ও ধরলাম, এবার ধরি আমরা 4। ঠিক আছে, 4, তাহলে আমরা বি এর মান পাবো কত, বি এর মান পাই যাবো 1, তবেই না 5 হবে। তো এবার ওইটাই যদি আমরা নিচে বসাই, এর মান ধরেছিলাম 4, বি এর মান ধরেছি 1, তো সমান সমান 3, তাহলে মিলে গেল 2 সমীকরণে, তাহলে এর মান আমরা 4 পেলাম আর বি এর মান পেলাম 1। তাহলে এ বির মান কত পাবো, এ বির মান সমান সমান পাওয়া যাবে 4 একে 4, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 4। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সে 8 দিনে শেষ করে, তিনজনে একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো। ল্যাঙ্গুয়েজটা একটু জটিল হয়েছে, যেহেতু জটিল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে সেহেতু আমরা ভালোভাবে পড়ে তারপরে উত্তর করার চেষ্টা করব। ঠিক আছে, হুড়মুড় করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব না, কোনো কোনো অঙ্ক এমন প্রশ্নপত্রে থাকবেই যেটা আমাদের সময় লাগবে। ঠিক আছে, বিশেষ করে সেই প্রশ্নগুলো যেগুলোতে ল্যাঙ্গুয়েজ কঠিন ব্যবহার করা হয়েছে। আর আমি প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি অ্যারিথমেটিক মানেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক বুঝবে না তো উত্তর ভুল হওয়ার চান্সেস 99% থাকে। তো 1% নিয়ে আমাদেরকে রিস্ক নিতে হবে না, আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝবো। ঠিক আছে, কি কি দিয়েছে বলো তো, একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। তার মানে কি, এ যে কাজটা 10 দিনে করে, বি সেই কাজটা 15 দিনে করে।
এ প্রথমে একা 4 দিন করলো, পরে বি আবার 5 দিন কাজটি করলো। এবার যে কাজটা বাকি থাকলো মানে অবশিষ্ট কাজ, সেই কাজটা সি 8 দিনে শেষ করলো। এবার তিনজনে একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো? তাহলে তিনজনে যদি একত্রে করে অর্থাৎ তিনজনেরই আমাদের এফিসিয়েন্সি লাগবে, তারপরে তো আমরা উত্তরটা পাবো। ঠিক আছে, আমাদের একটু অ্যানালাইজ করে নিতে হবে যে আমাদের কি কি লাগবে আর কোন উত্তর চাইছে। আমাদের চাইছে যে কতদিনে শেষ করবে, তাহলে আমাদের এফিসিয়েন্সি লাগবে। এফিসিয়েন্সি ছাড়া আমরা এটা দিনটা বার করতে পারবো না। তাহলে চলো আমরা এফিসিয়েন্সি বার করি। এ কাজটি করে 10 দিনে, বি কাজটি করে 15 দিনে। তাহলে এখান থেকে আমরা তাদের এফিসিয়েন্সি পাবো। হ্যাঁ পাবো, কি করে? এদের লসাগু করতে হয়। 10 আর 15 লসাগু করলে আমরা কত পাবো? 10 আর 15 লসাগু করলে আমরা 30 পাবো। ঠিক আছে, 30 পেলাম। এবার এর এফিসিয়েন্সি কত পাবো বলো তো? এর এফিসিয়েন্সি পেয়ে যাবো আমরা 10 দিনে যদি 30, তাহলে একদিনে কত হবে? একদিনে 3। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3। আর বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি হবে 2। 15 দিনে করে 30 ইউনিট, তাহলে একদিনে করবে 2 ইউনিট। ঠিক আছে, এবার কি বলেছে বলো তো? এই যে এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করো। এ প্রথমে 4 দিন করেছে, তাহলে একদিনে করে 3, তাহলে 4 দিনে তো করবে বলো তো? 4 দিনে করবে 12। ঠিক আছে, এটা কি করলো? এটা করলো এ। চলো, তারপরে বি 5 দিন, বি একদিনে করে 2 ইউনিট, তাহলে 5 দিনে কত করবে? 5 দিনে করবে 10 ইউনিট। ঠিক আছে, এটা কি করেছে? এটা করেছে বি। ঠিক আছে, তাহলে দুজনে কত করেছে কাজ? তাহলে দুজনে কাজ করেছে 12 আর 10 22। তাহলে তারা 22 ইউনিট কাজ করে নিয়েছে। ঠিক আছে, এই যে 22 ইউনিট, এই ইউনিটটা তারা কাজ করে নিয়েছে। এবার 30 ইউনিটের মধ্যে যদি 22 ইউনিট কাজ করা হয়ে যায়, তাহলে বাকি কাজ কত থাকে? বাকি কাজ থাকে 8। ঠিক আছে, বোঝা গেছে? এই যে অবশিষ্ট কাজটা সি কতদিনে করে? এই কাজটা করে 8 দিনে। তাহলে আমরা সি এর যে এফিসিয়েন্সি সেটা পাবো 8 দিনে কাজ করে 8 ইউনিট। সি এর এফিসিয়েন্সি হচ্ছে কত তাহলে? 1। ঠিক আছে, এই যে এটা হলো এফিসিয়েন্সি, এটা হলো এফিসিয়েন্সি, সবার আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার তারা যদি একদিনে কাজ করে, ঠিক আছে, তারা সবাই যদি একদিনে কাজ করে, তাহলে একদিনে কত কাজ করবে? এ প্লাস বি প্লাস সি কত কাজ করে বলো তো? 3 2 5 আর 1 6। তাহলে তারা ডেলি 6 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে তারা ডেলি 6 ইউনিট কাজ করবে। এবার যদি তারা ডেলি 6 ইউনিট কাজ করে, তাহলে 30 ইউনিট কাজ করতে তার কতদিন লাগবে? 30 ইউনিট কাজ করতে তাদের 5 দিন সময় লাগবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5 দিন। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলো। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত টাকা? তাহলে দ্রব্যটির বর্তমান মূল্য হচ্ছে 45 টাকা। এর আগে 20% হ্রাস করা হয়েছে, তারপরে 25% হ্রাস করা হয়েছে, দুইবার হ্রাস করা হয়েছে। দুইবার হ্রাস করার পর মানে হ্রাস মানে কমানো, কমিয়ে তারপর সেটা 45 টাকা হয়ে গেছে। তাহলে এর আগে অর্থাৎ কমাবার আগে কত দাম ছিল সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো কমাবার আগে আমরা ধরে নিই যে 1 টাকা ছিল। ঠিক আছে, চলো আমি মুছে তারপরে ভালোভাবে দেখিয়ে দেখিয়ে করাচ্ছি। 1 টাকা ছিল, তারপর প্রথমে মূল্য কত কমলো? 20% করলো। 20% যদি কমে যায় তাহলে কত পার্সেন্ট হবে বলো তো দাম? 80% হবে। 80% কে আমরা এভাবে লিখতে পারি 4/5। হ্যাঁ পারি। তাহলে সে দামটা হয়ে গেল কত? 4/5। ঠিক আছে, এরপরে আবার বলেছে যে সেখান থেকে তারপরে আবার 25% হ্রাস করা হলো। 25% যদি হ্রাস করা হয় তাহলে কত পার্সেন্ট বাঁচবে বলো তো?
75%। 75%কে আমরা এইভাবে লিখতে পারি 3/4। হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে অবশ্যই পারি, তো আমরা লিখি এখানে। ঠিক আছে, এইটা হয়ে গেল কত বলো তো? এইটা হয়ে গেল আমাদের 45 টাকা। এইটুকু বোঝা গেছে। দেখো প্রথমে কি হলো, প্রথমে আমরা দ্রব্যটির দাম ধরে নিলাম 100 টাকা, তারপরে কমিয়ে দিলাম 20%। 20% মানে 4/5। ঠিক আছে, এই দামটা হয়ে গেল। এরপর আবার সেটা 25% কমিয়ে দিলাম, 25% মানে 3/4। এবারটাকে সমাধান করলে আমরা পেয়ে যাব অ্যান্সার। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। 4/4 কেটে গেল 3/45। তাহলে এখানে আমরা 3x পাবো। আর এদিকে কত পাবো বলো তো? 5×5 = 25, 5×4 = 20, 20 আর 2 22, 225। তাহলে x সমান সমান কত বলো তো? x সমান সমান 3×7 = 21, নামবে 1, 15 হয়ে যাবে, 3×5 = 15, তাহলে 75। তাহলে সঠিক উত্তর কত বলো তো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 75। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 জনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় ব্যক্তির বয়স কত? তাহলে এখানে 3 জন ব্যক্তি আছে, 3 জন ব্যক্তির বয়সের অনুপাত দিয়েছে, সেখানে কিছু কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনে তারপর শেষে জিজ্ঞাসা করা হয়েছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত। ঠিক আছে, আমরা খুঁজে বার করি। ল্যাঙ্গুয়েজের একটু জটিলতা, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে হবে। এখানে দেখো কি বলা হয়েছে, 3 জন আছে। আচ্ছা, 3 জন আছে, এই প্রথম জন, এই দ্বিতীয় জন, এই তৃতীয় জন। ঠিক আছে, 3 জন হয়ে গেল। এদের বয়সের অনুপাত 7:5:4। অনুপাতে যেহেতু দেওয়া আছে আমরা x ধরে নিই, x ধরে নিলে আমাদের কোনো অসুবিধা নেই। 7x, 5x আর 4x। এবার বলেছে কি, প্রথম কন্ডিশন হচ্ছে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি। তাহলে প্রথম এই 7x আর তৃতীয় জন 4x। ঠিক আছে, এদের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। তাহলে এটা আমরা ইকুয়েশন করে নিতে পারবো। তাহলে 7x আর 4x, তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত হলো? 11x। এই বয়সের সমষ্টি দ্বিতীয় জনের যে বয়সের বয়স, ঠিক আছে, এর দ্বিগুণ। তাহলে 5x এর দ্বিগুণ কত? 10x। অপেক্ষা আরো বলছে 5 বছর বেশি, আরো 5 বছর বেশি, তার মানে কি আরো 5 বছর যোগ দিব, তারপর সমান সমান হবে। এই ইকুয়েশনটা পেয়ে গেছি আমরা। এটাকে সলভ করলে কি পাবো বলো তো? এটাকে সলভ করলেই পারবো আমরা 11x, এদিকে দেখো 10x আছে, 10x যদি আমরা ডান দিক থেকে বাঁ দিক নিয়ে আসি, তাহলে এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে কত হবে? 11x থেকে 10x বাদ দিলে শুধু x থাকবে। তাহলে x সমান সমান কত? x সমান সমান হয়ে গেল, এই যে এখানে শুধু 5 আছে, তাহলে x সমান সমান 5। এখানে বলেছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তির বয়স হচ্ছে 5x। তাহলে x এর মান যদি 5 হয়, তাহলে 5x এর মান কত? 5x এর মান হচ্ছে 25 বছর। তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তির বয়স হয়ে যাচ্ছে 25 বছর। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসে একটা লাইক দিবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা এরকমই আরো অঙ্কের ক্লাস পেয়ে যাবে, তোমরা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও।